নমস্কার, দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে রাত 9টায় আপনি দেখছেন পেজ ওয়ান। আজ আমি পিউ রয়েছে আপনার সঙ্গে, আর পিউর সঙ্গে রয়েছে আমি অর্পিতা। এই মুহূর্তে সবথেকে বড় খবর একেবারে শুরুতেই আপনাদের জানাবো, আগামীকাল সকাল 10:30 নাগাদ সুপ্রিম কোর্ট রায় দিতে পারে সিঙ্গুর মামলার। বহু প্রতীক্ষিত বেশ কিছু প্রশ্নের উত্তর মিলতে পারে আগামীকাল। বিচারপতি গোপাল গৌড়া এবং বিচারপতি অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চ আগামীকাল সকালে রায় দিতে পারে, এমনটাই জানা যাচ্ছে। এ নিয়ে আমরা সবিস্তারে জানবো। আমাদের প্রতিনিধি ডেপুটি এডিটর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নিউজরুম থেকে, ধ্রুবজ্যোতি প্রামাণিক। সরাসরি চলে যাবো তার কাছে। ধ্রুবজ্যোতি, কতগুলো মৌলিক প্রশ্ন যেগুলো এতদিন ধরে 2006 থেকে ঘুরপাক খাচ্ছে এবং তারপর পরিবর্তিত সরকারের আমলে যে নতুন আইন, তার মধ্যে মূল প্রশ্নটা ছিল একেবারে 2006 থেকে, জমিটা কে পাবে? টাটা পাবে না ওই অনিচ্ছুক কৃষকরা পাবেন? আগামীকালে কি তার উত্তর পাবো আমরা? দেখো, পাওয়ার সম্ভাবনা অত্যন্ত জোরদার। তার কারণ দীর্ঘদিন সওয়াল জবাব চলছে। 2012-তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ এবং বিচারপতি মৃণাল কান্তি চৌধুরী, দুজনের কেউই এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে আর নেই যদিও, তারা রায় দিয়ে বলেন যে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার, তৃণমূল সরকার যে আইন প্রণয়ন করে, প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় যে সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হবে এবং সেই লক্ষ্যে পদক্ষেপ করে সরকার। রাজ্য বিধানসভাতে আইন প্রণয়ন করা হয় এবং সিঙ্গুর আইন প্রণয়ন করা হয় এ রাজ্যে, এবং সেই আইনের জোরেই 2011 সালের জুনে সিঙ্গুরের এই যে প্রায় 1000 একর জমি 2006 সালে, ঠিক তার আগের সরকার, বাম সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যে জমি অধিগ্রহণ করে টাটাদের হাতে তুলে দেয়, টাটা মোটরসের হাতে তুলে দেয়, যে জমিতে সিঙ্গুরে কারখানা হওয়ার কথা ছিল, টাটা মোটরসের ন্যানো গাড়ি তৈরি হওয়ার কথা ছিল, উৎপাদন হওয়ার কথা ছিল, সেই জমি অধিগ্রহণ করে নেয় রাজ্য সরকার 2011 সালে, ফেরত নিয়ে নেয় ওই আইনের জোরে, ওই আইনের বলে। এরপরই সেই রাজ্য সরকারের সেই আইনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করে টাটাদের যেটা বক্তব্য ছিল যে এভাবে পশ্চিমবঙ্গ সরকার জমি অধিগ্রহণ করতে পারে না। তার কারণ টাটাদের যেটা মূল যুক্তি ছিল যে একটা সরকার, পশ্চিমবঙ্গ সরকারই হতে পারে যে আগের শাসক দল আলাদা ছিল, পরের শাসক দল আলাদা, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার একটাই, সরকার কখনো দুটো হতে পারে না, সরকার একটাই। সেই সরকার 2006-এ আমাদেরকে জমি দিয়ে আমাদেরকে বলল যে টাটা তোমরা এখানে এসো, আমাদের রাজ্যে বৃহৎ শিল্প নেই, তোমরা এখানে গাড়ি কারখানা তৈরি করো, তোমরা এখানে গাড়ি কারখানা তৈরি করলে পরে এখানে একটা বড় একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হবে, একটা কার হাব তৈরি হবে, একটা স্মল কার হাব তৈরি হবে, কার প্রডিউসিং হাব তৈরি হবে। তাহলে পরে রাজ্যের যে শিল্প মানচিত্র, তখনও পর্যন্ত যে বিবর্ণ শিল্প মানচিত্র ছিল রাজ্যের, সেই বিবর্ণ শিল্প মানচিত্রটা বদলাবে। সেই সরকার, সেই পশ্চিমবঙ্গ সরকার বদলে গেল বলে তারা এখন বলছে যে জমি অধিগ্রহণটা ঠিক হয়নি, জমিটা ফেরত নিয়ে নিতে হবে আমাদের কাছ থেকে। অথচ আমাদের অবস্থা একবার দেখুন, তারা যখন কলকাতা হাইকোর্টে যখন আবেদন করলেন যে বিচারপতিদের সামনে, টাটাদের আইনজীবী সমরাদিত্য পাল তিনি গিয়ে বললেন যে আমাদের অবস্থাটা একবার দেখুন, আমাদেরকে তো জমিটা দেয়া হয়েছে, আমাদেরকে তো পশ্চিমবঙ্গ সরকার আমন্ত্রণ করে নিয়ে এসেছিল এখানে, আমরা তো পশ্চিমবঙ্গে শিল্প করতে আসিনি, পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছিল। অন্য রাজ্যের সঙ্গে যে প্রতিযোগিতা হচ্ছিল, উত্তরাখণ্ডে আমরা চলে যেতে চেয়েছিলাম, আমরা অন্য রাজ্যে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বলল যে না, তোমরা এখানেই এসো, টাটা তুমি এখানে এসো, কারখানা তৈরি করো। তাই আমরা এখানে এসেছি, আমরা এখানে কারখানা তৈরির কাজ শেষ করে ফেলেছি, প্রায় 90% কাজ শেষ হয়ে গেছে। এরকম অবস্থাতে রাজ্য সরকার আমাদের কাছ থেকে জমি নিয়ে নিচ্ছে, তুমি হস্তক্ষেপ করো। একটা পয়েন্ট এখানেই আমি তোমাকে ইন্টারাপ্ট করলাম। আদালত তো এই প্রশ্ন করে যে কারখানাই হয়নি, কারখানাটাই আস্ত একটা অন্য রাজ্যে চলে গিয়েছে, তাহলে জমি ফেরত কেন দেবে না টাটারা? এই প্রশ্নের মুখে তো পড়তে হয়েছে টাটাদের। ঠিক, একদম ঠিক। এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্ট বারবার তুলেছে, এই প্রশ্ন সুপ্রিম কোর্ট বারবার তুলেছে, কিন্তু কলকাতা হাইকোর্টে আমরা যেটা দেখেছি যে মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার আগে যদি ছোট্ট করে একবার আমরা দেখে নিই, যে টাটারা গিয়ে যখন কলকাতা হাইকোর্টে বলল তুমি হস্তক্ষেপ করো, কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করলো, রাজ্য সরকারের এই যে জমি অধিগ্রহণ, যে সিঙ্গুর আইন, সেই সিঙ্গুর আইন কার্যকর করার উপর একটা স্থগিতাদেশ দেওয়া হলো, শুনানি শুরু হলো। তারপরে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তিনি বললেন যে না, ঠিক, রাজ্য সরকার যে আইন প্রণয়ন করেছে সেই আইন একেবারে বৈধ, একদম সাংবিধানিক আইন তৈরি হয়েছে একটা, কোথাও কোনো অসুবিধে নেই, কিন্তু ওই আইনের মাঝখানে দুটো যে ধারা রয়েছে সেই ধারা দুটোকে একটু চেঞ্জ করে নিতে হবে, একটু বদলে নিতে হবে।
টাটারা তারপরে চলে গেল ডিভিশন বেঞ্চে। টাটারা গিয়ে বলল যে এরকম কোনো রায় হতে পারে নাকি, এটা কি বিচার বিভাগের কাজ? যে বিচার বিভাগ বলে দিচ্ছে যে আইন ঠিক আছে, কিন্তু আইনের মধ্যে দুটো ধারা একটুখানি গন্ডগোল আছে, সেইটা তোমরা আইন সভাতে আবার সংশোধন করে নিয়ে এসো। এক্স্যাক্টলি এই পয়েন্টে আবার ফিরছি ধ্রুবজ্যোতি তোমার কাছে। আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে বিরোধী দলনেতা আব্দুল মান্নান আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। মান্নানদা, আগামীকাল সেই বহু প্রতীক্ষিত সিঙ্গুর মামলার রায়, আপনি কি এখন অবধি কি স্পেকুলেট করছেন, কি আপনার প্রেডিকশন? বেশি সময় ধরে সিঙ্গুরের চাষিরা যারা জমি দিয়েছেন বা যারা জমি দিতে চাননি, যে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, এবং রাজ্যের মানুষও, সিঙ্গুরের মানুষ, রাজ্যের মানুষ তাকিয়ে আছেন আদালত কি রায় দেয়। রাজ্য সরকারের গোয়ান্তুমির জন্য সিঙ্গুরের চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এলাকার একটা ডেভেলপমেন্ট যেভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, এবং তারপর টাটারা চলে যাওয়ার পরে যখন এটা কোর্টে কেস হয়েছে, তখন সেটাকে গিয়ে আদালতের বাইরে মীমাংসা করার জন্য মানুষ বলেছিলেন, সরকার শোনেনি। যাই হোক, এখন আদালতের রায় কালকে দেবে, মানুষ অপেক্ষা করছেন কি রায় হয়, কার মুখে হাসি ফোটে, চাষিদের পক্ষে, মানুষের পক্ষে মুখে হাসি ফোটে না সরকারের পক্ষে হাসি ফোটে, সেটাই দেখা যাবে। মানন্দা, যেভাবে সওয়াল জবাব চলেছে কলকাতা হাইকোর্টে, যেভাবে সওয়াল জবাব চলেছে সুপ্রিম কোর্টে, আপনার কি মনে হচ্ছে? না, তাতে কিছু আমাদের মনে হওয়ার কোনো ব্যাপার না। আদালতে সওয়াল জবাব হবে, এক পক্ষ যুক্তি দেবে আর এক পক্ষ যুক্তি খণ্ডন করবে, কিন্তু তাতে কি রায় হবে সেটা বলা যায় না। এটা তাহলে তো অ্যাসপারেশন টু দ্য কোর্ট হয়ে যাবে। মানন্দ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ রাজ্যের বিরোধী দলনেতা, খুব নির্দিষ্টভাবে তিনিও তাকিয়ে রয়েছেন এই রায়ের দিকে, স্বাভাবিক গোটা রাজ্যবাসীর মতোই। চলে যাব আরো একবার আমাদের ডেপুটি এডিটরের কাছে। যে প্রশ্ন তোমাকে থামিয়েছিলাম ধ্রুবজ্যোতি, এবারে ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তিনি বললেন যে আইন বৈধ, কোথাও কোনো অসুবিধে নেই। টাটারা এরপরে চলে গেল ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে দীর্ঘ আইনি সওয়াল জবাব চললো, দীর্ঘ আইনি লড়াই চললো, আমরা দেখলাম বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ এবং মৃণাল কান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চে। সেখানে কিন্তু বারবার করে যে বিষয়টা উঠে আসে যে রাজ্য সরকারের যারা আইনজীবী ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মূলত তিনি, তার যেটা যুক্তি ছিল যে জমি দেওয়া হলো শিল্প গড়তে, টাটারা তো শিল্প গড়লই না, টাটারা তো চলে গেল গুজরাটের সানন্দে, এবং টাটারা যে গুজরাটের সানন্দে চলে গেল সেটা তো এই তো চিঠি রয়েছে, চিঠি দিয়ে রাজ্য শিল্পোন্নয়ন নিগমকে টাটা মোটরস জানিয়ে দিচ্ছে যে ভাই আমরা এখান থেকে চলে গেলাম, আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য আমাদের এই সময়টা লাগবে, আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখানে আমরা থাকতে পারলাম না। তো এই তো টাটা গোষ্ঠী জানিয়ে দিচ্ছে, টাটা মোটর জানিয়ে দিচ্ছে যে আমরা এখানে কারখানা করছি না, আমরা গুজরাটের সানন্দে চলে গেলাম। তো টাটাদেরকে জমি দেওয়া হয়েছিল শিল্প করার জন্য, টাটারা শিল্প করলো না, তারা সেখান থেকে চলে গেল, তারা পরিত্যাগ করে চলে গেল সিঙ্গুরকে, যেটা বারবার করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ওখানে সওয়াল করেছিলেন কলকাতা হাইকোর্টে, যে টাটা অ্যাবান্ডন করে দিয়ে চলে গেল, টাটারা এই জমিটা ছেড়ে দিয়ে চলে গেল। তাহলে পরে এই জমিটা কেন টাটাদের কাছে থাকবে, কেন জমিটা অনিচ্ছুক কৃষকদেরকে ফেরত দেওয়া হবে না? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে একেবারে সওয়াল, যে আইনি যুক্তি, তার পাল্টা আমরা দেখলাম যে সমরাদিত্য পাল, যেটা টাটাদের প্রথম থেকে বক্তব্য, সে কলকাতা হাইকোর্টে হোক সুপ্রিম কোর্টে হোক, টাটাদের যেটা মূল বক্তব্য, আমরা তো বাধ্য হয়ে চলে যাইনি, আমাদের চলে যেতে বাধ্য করা হয়েছিল, এবং তারা তার সপক্ষে একাধিক নথি পেশ করেন, তার সপক্ষে একাধিক যুক্তি খাড়া করেন সমরাদিত্য পাল, যে কোন পরিস্থিতি তৈরি হয়েছিল, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা, তাকে কলকাতাতে সাংবাদিক বৈঠক করে বলতে হলো যে এখানে থাকার খুব ইচ্ছে ছিল কিন্তু আমরা থাকতে পারছি না, কারণ আমাদেরকে এখান থেকে চলে যেতে বাধ্য করা হলো। সেই বিষয়টাই সমরাদিত্য পাল তিনি নানা নথির মধ্যে দিয়ে তিনি দেখালেন, বিভিন্ন নথি পেশ করে করে দেখালেন যে কি রকম একটা অরাজক পরিস্থিতি ওখানে তৈরি করা হয়েছিল, কিভাবে টাটা মোটরসের যারা কর্মী ওখানে কাজ করছিলেন তাদেরকে ঘেরাও করে, তাদেরকে মারধর করে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে চলে যাওয়া হলো যে টাটা কর্তৃপক্ষ বলল যে আমাদের কাছে এই মুহূর্তে আমাদের যারা কর্মী অফিসার। আবার আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আর এক মন্ত্রী, আমাদের সঙ্গে রয়েছেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। পূর্ণেন্দুদা, স্বাগত জানাই 24 ঘন্টায়। পূর্ণেন্দুদা, বহু প্রতীক্ষিত রায় আগামীকাল বের হতে চলেছে, কি মনে হচ্ছে, জমি কি ফেরত পেতে পারে অনিচ্ছুক কৃষকরা? দেখুন, এটার বিষয়ে আমি বলবো যেটা, যে মামলা নিয়ে যাওয়া হয়েছে, যারা গেছেন সুপ্রিম কোর্টে, তারা আমাদের রাজ্য যে আইন পাশ করেছিল বিধানসভায় তার যৌক্তিকতা নিয়ে,
এবং সবটা মিলিয়ে আমি এইটাই বলতে চাই যে এর আগের যে শুনানিগুলো হয়েছে তার ধারাবাহিকতায় বিচারপতি দুজন তারা যে সমস্ত প্রশ্ন উত্থাপন করেছিলেন সেগুলো সিঙ্গুর আন্দোলনের এবং সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের যে দাবি তার প্রতি তার সমর্থনের জায়গা আসে ওই কথাগুলো থেকে। তো আমি এইটুকু আশা করব যে কালকে বিচারপতিরা তারা এমন ভাবেই রায় দেবেন যাতে অনিচ্ছুক কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায় এবং রাজ্যের পক্ষ থেকে যে উদ্যোগ সেই উদ্যোগটি নৈতিক দিক থেকে আমরা যাতে বল পাই রায়ের মধ্যে দিয়ে এবং এটা মানুষের জয় হিসেবেই আমরা দেখতে চাই। মানুষের জয় হবে বলে আপনি আশা রাখছেন, কিন্তু টাটাদেরও তো জোরালো যুক্তি, দুটো আমরা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও দেখেছি, তাদেরও তো একটা জোরালো যুক্তি রয়েছে। সব থেকে বড় যে কথাটা সেটা হচ্ছে একজন এসে একটা জমি পছন্দ করলো আর সরকার দখল করে দিল, এটা দেশের কোনো আইনে কোথাও নেই, এ সবটাই বেআইনি হয়েছে। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত যা আইনি ব্যাপার তার পক্ষেই থাকবে বলে আমাদের বিশ্বাস। আপনি বলছেন বেআইনি, অর্থাৎ বেসরকারি কোনো সংস্থার জন্য সরকার জমি অধিগ্রহণ করতে পারে না? না, আমি এটা বলছি না, দেশের যা আইন ছিল তখন সেটা অনুযায়ী বলছি যে যারা অনিচ্ছুক, যারা চেক নেয়নি তাদের জমি জোর করে দখল করে কাউকে পাইয়ে দিতে পারে না সরকার। পূর্ণেন্দুবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি ঠিক এই পয়েন্টেই চলে যাব, ডেপুটি এডিটরের কাছে যাব, কিন্তু তার আগে মহাদেব দাস, অনিচ্ছুক চাষী একজন আমার সঙ্গে রয়েছেন। আগামীকাল সিঙ্গুর মামলার রায়, মহাদেব বাবু কি আশা করছেন? এত দিনের লড়াইয়ের পর আগামীকাল নির্দেশ দিতে পারে আদালত। আমরা আশা করছি যে আগামীকালের রায় দীর্ঘদিন কৃষকের হাত থেকে জমি কেড়ে নিয়েছে, অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, সেই জমি সুপ্রিম কোর্টের রায়ে কৃষকদের হাতে ফেরত আসবে, এরকমই নির্দেশ আসবে এবং আশা করছি কৃষকদের পক্ষে যাবে। মহাদেব বাবু, মোট 997 একর জমির মধ্যে বিচ্ছিন্নভাবে আপনার মতো কয়েকজন রয়েছেন যারা জমি দিতে চাননি, যাদের জমি জোর করে নেওয়া হয়েছে, এটাই তো বক্তব্য আপনাদের। কিন্তু ধরুন তর্কের খাতিরে যদি জমি পেয়েও যান, এখন এত বছর পরে আর কাজে লাগাতে পারবেন সেই জমি? কি করবেন ওটা দিয়ে? আপনাকে বলি, যখন জমি অধিগ্রহণ করেছে সরকার, সমস্ত খতিয়ানে করে দিয়েছে, তখন জমির সমস্যা সমাধান মীমাংসা যদি হয়, আমাদের অনিচ্ছুক কৃষকের 400 একর জমি এক ব্লককে ফেরত দিই, সেই বিগত সরকারের আমল থেকে করে আসছি, আমাদের এক সাইডে ফেরত দিক, বাকি জমিতে ওরা কারখানা করুক, আপত্তি নেই। আমরা যে উদ্দেশ্যে জমি আন্দোলন করেছিলাম, উর্বর কৃষি জমি ধ্বংস করে শিল্পনীতি, এর বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করেছি। উর্বর কৃষি জমি ধ্বংস করা যাবে না, কিন্তু একটা সময় সরকার জোর করে কৃষি জমি মানে একদম গায়ের জোরে নষ্ট করে দেয়, আমরা দেখেছি চোখের সামনে। সেই জন্য আমরা আমাদের যারা একটু কৃষক দিইনি, আমাদের মহাদেব বাবু, স্পষ্ট আপনার বক্তব্য, কিন্তু এই যে একলপ্তে 400 একর জমির কথা আপনি বলছেন, এটা তো একসঙ্গে নেই, পুরো 997 একরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটা ফিরে পেয়ে কিভাবে কাজে লাগাতে পারবেন আপনারা? কিন্তু সেটা পুরাতন রেকর্ড অনুযায়ী, পুরাতন ম্যাপ অনুযায়ী, হ্যাঁ, কিন্তু এখন বর্তমানে সেই জমিকে সরকার খতিয়ান ডিলিট করে দিয়ে 1 নম্বর খতিয়ান করে যে অপকাণ্ড করেছে, তারপর যদি মীমাংসা করলে সবকিছু সম্ভব। মানুষই সমস্যা তৈরি করে, মানুষই তার সমাধান করে, অসম্ভব কিছু নেই। যদি মনে করে যে না এই জমি ফেরত দেওয়া যাবে, সুপ্রিম কোর্ট মনে করে যেহেতু কোর্টে বিচারাধীন মামলাটা, হ্যাঁ, যে কৃষকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক, সেটা সম্ভব। যে কোনো মূল্যেই মানুষের বুদ্ধিতে যেমন এই কাজ হয়েছে, সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যার সমাধান হবে, এটা আমাদের বিশ্বাস।